দীপক ও সুনীল গরম গরম চপ খেতে খেতে সন্ধ্যাবেলায় পাড়ার রকে বসে আড্ডা দিচ্ছিল। ওরা অনেক ছোটবেলা থেকেই বন্ধু, আর একই পাড়ায় থাকে। এ কথা সে কথা বলার পর দীপক বলল, তোকে তো কতবার বলেছি যে চল আমার মামা বাড়ির দিয়ে ঘুরে আসি, কিন্তু তোর তো সময়ই হয় না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তাহলে এক কাজ করা যাক, এইবারে পুজোয় তোর মামার বাড়ির থেকে ঘুরে আসি। তা তোর মামা বাড়ি যেন কোন জায়গায়? আরে অচিনপুরে, ভুলে গেলি? তাহলে সেই কথাই রইল, পুজোর সময় এবার আমরা অচিনপুরেই যাব। দীপক তার বাড়িতে বসে বসে ভাবছে, পুজোর তো আর কিছুদিন বাকি। যাই, সুনীলের বাড়িতে গিয়ে ওর সঙ্গে একটু আলোচনা করি। এরপর দীপক সুনীলের বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি করতে থাকে। সুনীল, এই সুনীল, বাড়িতে আছিস? আরে দীপক, আয় আয় ভেতরে আয়। এরপর সুনীল আর দীপক ভেতরে গিয়ে বসলো। ভাই, পুজো তো আর কয়েকদিন বাকি, তা কবে যাবি অচিনপুর? ভাবছি পরশুই রওনা দেবো। তুই কি বলিস? তাহলে তুই ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রাখিস। এরপর অচিনপুরে যাওয়ার দিন উপস্থিত হলো। সুনীল আর দীপক দুজনে ব্যাগপত্র নিয়ে ট্রেনে চেপে বসলো। তারা যখন অচিনপুরে পৌঁছালো তখন সন্ধে হয়ে গেছে। স্টেশনে নেমে তারা দেখলো স্টেশন পুরো সুনসান। হে কিরে ভাই, স্টেশন এরম ফাঁকা কেন? আমি প্রায় 5 বছর পর এখানে আসলাম, কিন্তু এখন এই জায়গাটা আগের মতোই রয়ে গেছে। যাই হোক, চল স্টেশনের বাইরে যাওয়া যাক। বাইরে এসে তারা দেখলো 2-3টে যাত্রীবাহী ভ্যান দাঁড়িয়ে আছে। তারা তার মধ্যে একটি ভ্যানে উঠে পড়ল। আচ্ছা দীপক, তুই তোর মামাকে জানিয়েছিস তো যে আমরা আসছি? হ্যাঁ, আমি আসার আগে মামাকে জানিয়ে দিয়েছিলাম যে আমরা আসছি। ও, ঠিক আছে। তা এই জায়গাটা তো অন্ধকার কেন রে? আর লোকজনও সেরকম নেই দেখছি। হ্যাঁ, এখন এখানে ইলেকট্রিসিটি পৌঁছায়নি, তাই সকালে সন্ধ্যাবেলার আগেই ঘরে ঢুকে যায়। এইভাবে কথা বলতে বলতে একটা সময় তারা মামাবাড়ি পৌঁছে যায়। ভ্যানের ভাড়া মিটিয়ে দিয়ে তারা ভিতরে প্রবেশ করলো। আরে দীপক, তোরা এসে গেছিস? আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। তা আসবি যখন, সকাল সকাল না এসে সন্ধে করলি কেন বাবা? আর বলো না মামা, বেরিয়েছিলাম সকাল সকালই, ট্রেনটা লেট করে ফেললো। এরপর তারা ভিতরে গিয়ে ব্যাগপত্র রেখে হাত মুখ ধুয়ে নিল। মামি রাতের খাবারের জন্য তাদের ডাকতে এলো। কই রে দীপক, তোরা আয়, দুজনে এবার খেয়ে নে। কি রে দীপক, এখন কি খাওয়ার টাইম নাকি? সবে তো 8টা বাজে। আরে এখানে এরকমই, সন্ধ্যে 7:30-8টার পর সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। বুঝছিসই তো, অজপাড়াগা, তার মধ্যে ইলেকট্রিসিটি নেই। ও, ঠিক আছে, চল তাহলে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নি। এরপর তারা খাবার ঘরে এসে উপস্থিত হলো। আয় আয়, বস তোরা বস। আমরা সবেমাত্র খেতে বসতেই যাচ্ছিলাম। ভালোই হলো, তার আগেই তোরা চলে এসেছিস। একসাথে খাওয়া যাবে কেমন? মামার এক ছেলে ও এক মেয়ে, ওরাও খেতে বসেছে।
মামি সকলের জন্য খাবার নিয়ে এলো। বাবা সুনীল, জানি তোমাদের শহরের মানুষদের এত তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস নেই। এই কদিন একটু কষ্ট করে নিও বাবা। আরে না না মামি, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। পরের দিন সকালবেলা দীপক ও সুনীল গ্রাম ঘুরতে বের হলো। এদিক ওদিক ঘুরে ওরা এসে উপস্থিত হলো গ্রামের চণ্ডী মণ্ডপে, যেখানে পুজোর প্রস্তুতি চলছে। কিছুক্ষণ সেসব দেখার পর ওরা বাড়ি ফিরে এলো। কোথায় গেছিলিস তোরা? সেই কোন সকালে বেরিয়েছিস কিছু না খেয়ে? তোদের কি খিদে পায় না? আমরা একটু গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম আমি, ওই চণ্ডী মণ্ডপের দিকে গেছিলাম। পুজোর প্রস্তুতি তো খুব ভালোই চলছে দেখলাম। হ্যাঁ, তা হবে না? কাল থেকেই তো পুজো শুরু হয়ে যাচ্ছে। চল, তোরা এখন খেয়ে নিবি, চল। এরপর তারা খাবার খেয়ে বসে গল্প করতে লাগলো। তাদের সাথে সাথে মামার ছেলে রতন ও মেয়ে কাজলও যোগ দিল। পরের দিন পুজো শুরু হয়ে গেল। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী খুব ধুমধাম করে পুজো হলো। গ্রামের সকলে মিলে খুব মজা করলো। সুনীল, দীপক, রতন ও কাজল তো সারা দিন চণ্ডী মণ্ডপেই পড়ে রইল। ঢাকের বাজনা, পুরোহিত মশাইয়ের চণ্ডীপাঠ, লোকের হই হুল্লোড় এসব দেখে সুনীল খুব মজা পেল। সে দীপককে বলল, আরে আমি তো ভাবতেই পারিনি গ্রামের পুজোতে এত সুন্দর মজা হয়, আর খুব আনন্দও হয়েছে আমার। হ্যাঁ রে সুনীল, শহরের তো সব থিমের পুজো, এখানে গ্রামে হয় আসল সাবেকিয়ানা পুজো। শহরের মধ্যে সেই সব কোথায়। পরের দিন মহা অষ্টমী। সকাল সকাল স্নান সেরে দীপক ও সুনীল চণ্ডী মণ্ডপে এসে হাজির হলো। সেখানে অষ্টমীর পুজো শুরু হয়ে গেছে। কিন্তু সুনীল একটা জিনিস লক্ষ্য করলো যে অন্যান্য দিনের মতো আজ যেন কারোর মনে কোনো আনন্দ নেই, খুশি নেই, বরং সবার চোখে মুখে কেমন একটা ভয়ের ছাপ। সে তখন দীপককে বলল, হ্যাঁ রে বিভা, একটা জিনিস খেয়াল করেছিস? আজকে গ্রামে সকলে কেমন চুপচাপ, কারো মুখে হাসি নেই। কি ব্যাপার বলতো? হ্যাঁ রে ভাই, দেখে মনে হচ্ছে সবাই যেন কিছু একটা নিয়ে খুব ভয় ভয় আছে। তারা কিছুই বুঝতে না পেরে কিছুক্ষণ দাঁড়িয়ে পুজো দেখে বাড়ি ফিরে আসলো। সন্ধেবেলা তারা যখন মণ্ডপে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন মামা এসে বলল, এখন আর মণ্ডপে যাওয়ার দরকার নেই, আবার কাল সকালে যাবে কোন। কেন মামা, অষ্টমীর দিন সন্ধি পুজো দেখবো না? না, পুজো শেষ হয়ে গেছে, সবাই যে যার বাড়ি চলে গেছে, এখন মণ্ডপ একেবারে ফাঁকা। তোরা গিয়ে কি করবি ওখানে এখন? এত তাড়াতাড়ি সন্ধি পুজো শেষ হয়ে গেল? কই, অন্য দিন তো এরকম হয় না। অন্য দিন তো পুজো শুরু হতেই কত বেলা হয়ে যায়। এখানে অষ্টমীর দিন তাড়াতাড়ি সন্ধি পুজো হয়ে যায়, আর সবাই যার যার বাড়ি চলে যায়। কিন্তু কেন মামা? অত কথা তোদের না জানলেও চলবে, যেটা বললাম সেটা কর। চুপচাপ বাড়িতে বসে ভাই বোনরা মিলে গল্প কর। ওরা কিছুই বুঝতে না পেরে অবশেষে বাড়িতে বসেই গল্পগুজব করতে লাগলো। সন্ধে যত বাড়তে লাগলো, গ্রামের চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হতে লাগলো। এই গ্রামে সবাই যেন কেমন চুপচাপ হয়ে গেছে। কে বলবে আজকে অষ্টমীর সন্ধে? হঠাৎ একটা তীব্র চিৎকার গ্রামের সকল নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিল। ওরা সবাই কেঁপে উঠল সেই চিৎকার শুনে। একটা মেয়েলি কণ্ঠের তীব্র চিৎকার। কিছুক্ষণ সব চুপচাপ। ওরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে, এমন সময় আবার সেই বিকট চিৎকার শোনা গেল।
এইভাবে সেই বিকট চিৎকার সারা গ্রামের নিস্তব্ধতাকে যেন গিলে খেতে লাগলো। মামা, কে এইভাবে চিৎকার করছে? ও কেউ না, তোর থেকে কেউ কান্দিস না, বুঝিস? কিন্তু রাত যত বাড়তে লাগলো, চিৎকারও তত বাড়তে লাগলো। মামি ওদের তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে শুয়ে পড়তে বলল। তোরা সবাই খেতে আয়, আমি খাবার বেড়েছি। আর শোন, কেউ কিন্তু তোরা রাতে ঘর থেকে বেরোবি না, সে যাই হয়ে যাক না কেন, মনে থাকে জানো। তারপর ওরা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল। সেই চিৎকার কিন্তু বন্ধ হলো না, সেটা চলতেই লাগলো। হঠাৎ মনে হলো বাইরে ভীষণ ঝড় উঠেছে। ঘরের মধ্যে থেকেও হাওয়ার তীব্র শো শো শব্দ শোনা যাচ্ছে। ভাই দীপক, এই সময় তো ঝড় হওয়ার কথা না। এই অসময় ঝড় হচ্ছে কি করে? এই ঝড় দেখে তো মনে হচ্ছে পুরো গ্রাম লন্ডভন্ড করে দেবে। ঠিকই বলেছিস, আমিও এর আগে কখনো এরকম ঝড় দেখিনি। আর তার মধ্যে এই চিৎকার, কি হচ্ছে যে কিছুই বুঝতে পারছি না। হঠাৎ বাইরের সদর দরজায় ধাক্কার আওয়াজ কানে আসে। দরজা খোল, দরজা খোল। কে যেন বাইরে থেকে দরজাটাকে জোরে জোরে ধাক্কা দিচ্ছে আর চিৎকার করছে, দরজা খোল, দরজা খোল বলে। সুনীল, তুই শুনতে পাচ্ছিস? কি মনে হচ্ছে দরজা ধাক্কাচ্ছে আর খুলতেও বলছে। দাঁড়া দেখি, কে এই ঝড়ের মধ্যে দরজা ধাক্কাচ্ছে। এই বলে দীপক দরজা খোলার জন্য এগিয়ে যেতেই সুনীল ওর হাতটা ধরে আটকে। দরজা খোল, আরে আরে, কি দরজা করছিস খোল, দীপক? দরজা কথা মনে নেই নাকি? মামি বলেছিল না যে যাই কিছু হয়ে যাক, দরজা রাতের বেলা খোল, ঘরের বাইরে বেরোলে দরজা খোল। সুনীলের কথা শুনে দরজা খোল। দীপকের মনে পড়ে গেল মামির কথাটা। তাই তো, মামি তো বলেছিল বাইরে না বেরাতে, কিন্তু কি আছে বলতো বাইরে? এইভাবে সারা রাত সেই চিৎকার, ঝড়ের দাপট আর সেই দরজা ধাক্কানোর আওয়াজ চলতে লাগলো। সুনীল আর দীপক এসব আওয়াজ শুনতে শুনতে ভোরের দিকে ঘুমিয়ে পড়ল। সকালবেলা মামির ডাকে ওদের ঘুম ভাঙল। দীপক, সুনীল, আরে ওঠ ওঠ, অনেক বেলা হলো, উঠে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে এবার। মামির ডাকে ওরা তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে খেতে বসলো। মামা, কাল রাত্রেবেলা কি যেন দরজা ধাক্কাচ্ছিল, তুমি শুনেছ নাকি? হ্যাঁ, শুনেছি। কে ধাক্কাচ্ছিল বলো তো মামা? আর কে ওরকমভাবে ভয়ঙ্কর আওয়াজ করে বলছিল দরজা খোল করে? কেউ না, তোরা তাড়াতাড়ি খেয়ে চণ্ডী মণ্ডপ থেকে ঘুরে আয়, যা। তুমি আমাদের কাছে কিছু লুকাচ্ছ মামা, বলো না গো, কি লুকাচ্ছ? দীপক খুব জোরাজুরি করায় তার মামা বলতে লাগলো। আজ থেকে প্রায় বছর 10 আগের কথা। চণ্ডী মণ্ডপের সামনে যে বড় বটগাছটি আছে, সেখানে এক পাগলি থাকত। সারাদিন গ্রামের এদিক থেকে ওদিক ঘুরে বেড়াতো, যে যা দিত তাই খেত, আর না দিলে সারাদিন না খেয়েই কাটিয়ে দিত। কিন্তু কখনো গ্রামের কাউকে বিরক্ত করতো না। সারাদিন ঘুরে বেরিয়ে রাতে ওই বট গাছের নিচে এসে ঘুমিয়ে পড়ত। একবার পুজোর সময় খুব বৃষ্টি হয়, টানা বৃষ্টিতে ভিজে ওই পাগলি খুব অসুস্থ হয়ে পড়ে। সে তখন সারা দিন রাত কেবল শুয়েই থাকত। মাথা তুলে ওঠার তখন তার ক্ষমতা ছিল না, সে এতটাই অসুস্থ ছিল। বট গাছের নিচে শুয়ে শুয়েই সে ডেকে ডেকে সবার কাছে সাহায্য চাইত। তাকে যেন কেউ একটু ওষুধ এনে দেয়, কিন্তু কেউই তার ডাকে সাড়া দিত না।
সাহায্য করা তো দূরের কথা, এইভাবে দিনের পর দিন না খেয়ে দিয়ে অসুস্থ হয়ে পড়ে থাকতে থাকতে সে এমনই এক অষ্টমীর রাতে মারা যায়। মারা যাওয়ার আগে সে একটা বিকট আত্মচিৎকার করে উঠেছিল। কেউ তার সৎকার করল না। তাকে নিয়ে গিয়ে গ্রামের মাঠের শেষে যে জঙ্গল আছে সেখানে ফেলে দিয়ে আসলো। দীপক ও সুনীল হাঁ হয়ে তাদের মামার কথা শুনছিল আর অবাক হয়ে যাচ্ছিল। সবাই ভাবল মনে হয় ঝামেলা মিটল, আপদ বিদেয় হলো। কিন্তু না, পরের বছর পুজোর অষ্টমীর থেকে ওর দাপট শুরু হলো। একবার এরকম আওয়াজ শুনে গ্রামের একজন দেখতে বেরিয়েছিল। পরের দিন তার লাশ পাওয়া যায়। সেদিনের পর থেকে আজ ওর দাপট চলছে। কি সাংঘাতিক ব্যাপার! তাই জন্যেই এই গ্রামে অষ্টমীর দিনকে কেউ বেরোয় না। হ্যাঁ, কিন্তু আজ কোনো ভয় নেই। যা, তোরা স্নান সেরে পুজো মণ্ডপ দিয়ে ঘুরে যা। হ্যাঁ, সে যাচ্ছি। কিন্তু মামা, গ্রামের লোকরা ওই পাগলিটার সাথে খুবই অন্যায় করেছে। এরপর তারা স্নান করে পুজো মণ্ডপে চলে যায় নবমীর পুজো দেখার জন্য। পরের দিন দশমী, ঠাকুর ভাসান যাওয়ার পালা। সুনীল ও দীপক খুব মজা করলো ঠাকুর ভাসানে। দশমীর পরেও ওরা আরও দুদিন ওই গ্রামে ছিল। তারপর তারা বাড়ি ফিরে আসলো। ফেরার সময় ট্রেনে বসে সুনীল দীপককে বলল, হ্যাঁ রে, এইবার পুজোয় যেরকম মজা হলো সেরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো। কি বলিস? সুনীলের কথা শুনে দীপক একটু হেসে জানলার বাইরে তাকিয়ে